মন্দিরের চূড়ায় দেখতে পাচ্ছেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো এরকম নীলাচক্র তৈরি করা হয়েছে। আর গর্ভগৃহের চারিপাশ দিয়ে একটা ছোট এরকম প্যাসেজ আছে যেখান দিয়ে ভক্তরা পরিক্রম করতে পারবেন। উপরের দিকে খুব সুন্দর একটা মিষ্টি আলোর একটা ঝাড়বাতি রয়েছে। আমার পিছনেই রয়েছে মূল মন্দিরের চূড়া, আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে মা গঙ্গা। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি কলকাতার গঙ্গার ধারে অবস্থিত নবনির্মিত এক মন্দিরে। এটি হলো শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির। আমার মতে কলকাতার অন্য কোথাও এই বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির নেই। আমি ভুলও হতে পারি, যদি ভুল হই তাহলে আমি ক্ষমা প্রার্থী। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কলকাতার আর কোথায় বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির আছে। নেক্সট ভিডিও তার উপর হবে। তো এই ভিডিওতে এই নবনির্মিত মন্দির সম্পর্কে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, স্কিপ না করে, কারণ অনেক তথ্য দেওয়া থাকবে এই মন্দির সম্পর্কে। স্কিপ করলেই অনেক তথ্য মিস হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন উশবাকেট। তো চলুন রওনা দেওয়া যাক কলকাতার গঙ্গাধারে অবস্থিত নবনির্মিত এই বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দিরে। তো বর্তমানে দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর স্টেশনে। দমদম থেকে আপনাদের ধরে নিতে হবে ডানকুনি লোকাল বা বারুইপাড়া লোকাল। আপনারা দমদম স্টেশন থেকে মেট্রো ধরতে পারেন, মেট্রো করে চলে আসতে পারেন দমদম মেট্রো স্টেশনে। যদিও বা স্টেশন আর মেট্রো স্টেশন দুটোই কিন্তু পাশাপাশি। এবার এই স্টেশন থেকে আপনারা কী করে এই মন্দিরে যাবেন সেই পথটা আপনাদের দেখে দিচ্ছি, চলুন। তো এই হলো দক্ষিণেশ্বর মেট্রো, আর তার ঠিক পাশেই রয়েছে দক্ষিণেশ্বর রেল স্টেশন। ট্রেনে করে এসেছিলাম, তাই স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর পাশেই রয়েছে স্কাইওয়াক। স্কাইওয়াকটা কিন্তু আপনাদের ল্যান্ডমার্ক, ঠিক আছে? আমি নিচে গিয়ে স্কাইওয়াকের নিচে গিয়ে দেখিয়ে দিচ্ছি, চলুন। একদম সামনেই রয়েছে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার। এর সামনে দিয়ে বেরিয়ে সামনেই চোখে পড়বে আপনাদের এই যে স্কাইওয়াক। এর আগেই ডান দিকে একটা রাস্তা গেছে, দেখবেন এই যে এই রাস্তা দিয়ে একটু আগে এগোবেন। আচ্ছা, সামনে হচ্ছে টোটো স্ট্যান্ড। টোটো দাদা এখানে এসে আপনাকে দাঁড় করা হবে। সেখান থেকে 2 পা সামনে এগোলে পড়বে একটা চৌমাথা, এই যে। আর বাঁদিকে চোখে পড়বে আরিয়াদহ অভিযাত্রী ক্লাব। এর ঠিক পাশে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা ধরে 2 মিনিট মতো হাঁটলেই পড়বে আজকে গন্তব্যস্থল। তো চলুন যাওয়া যাক। আরও একটা কথা বলে দিই, টোটো করে আপনার সময় লাগবে ওই 15 মিনিট মতো, আর ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। তো চলুন সামনের দিকে এগোনো যাক। আমি এই সাইড দিয়ে আসলাম, এসে বাঁদিকে একটা টার্ন পড়বে, এখান দিয়েই আপনাদের যেতে হবে। বিশাল বড় কিন্তু। আর এই হলো গেট। গেট খোলাই আছে, চলুন ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করার গেট কিন্তু এই কালো গেটটা, এটা না। আমি এখানে ঢুকে গেছিলাম। তো চলুন যাওয়া যাক। এই হলো মন্দির, আর এই হলো মন্দিরে প্রবেশ করার প্রধান দুয়ার, কিন্তু এখন বন্ধ আছে, 4টের সময় খুলবে, তখন আপনাদের দেখিয়ে দেবো। যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু 3 তলা বিশিষ্ট। আর এদিক দিয়ে প্রবেশদ্বার আমি আগেই বললাম। আর এখনও অনেক কিছু কাজ বাকি আছে যেগুলো করা হচ্ছে, যেমন এই তুলসী বেদি তৈরি করা হয়েছে। আর প্রবেশদ্বারের একদম উপরের দিকে মাঝখানে রয়েছে বিশাল বড় একটি এরকম ময়ূরের মূর্তি। জানতে পারলাম এই মন্দিরটা অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধন হয়েছে, সেখানে ছিলাম। আচ্ছা, এই হলো মূল মন্দির। মূল মন্দিরের দুপাশ দিয়ে কিন্তু গঙ্গার দিকে যাওয়ার রাস্তা আছে। তো চলুন গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাই। এই দেখুন চলে এসেছি মন্দিরের একদম পিছন দিকে, আর এখান থেকে পুরো গঙ্গা দর্শন করা যাচ্ছে। আরও একটা বিষয় জানলাম যে পরবর্তীকালে এখানে একটা ঘাট তৈরি করা হবে, তার জন্য অনেক ব্যবস্থাও করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। তো যেমনটা বলেছিলাম গঙ্গার একদম ধারেই রয়েছে এই মন্দিরটি।
তো এই জায়গাটায় এসে মনটা কিন্তু জুড়িয়ে যাচ্ছে, পাশ থেকে বয়ে আসছে অফুরন্ত হাওয়া, আর পাশেই রয়েছে একটা আধ্যাত্মিক জায়গা অর্থাৎ নবনির্মিত এই মন্দির, অপূর্ব লাগছে। ঠিক পিছন দিকে এখানে একটা ছোট মন্দির মতন করা আছে, আর এখানে আছেন দুজনের মূর্তি, খুব সুন্দর কিন্তু এই মূর্তি। আর এনারা কারা সেটা একটু পরে মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে শুনে আপনাদেরকে জানিয়ে দেবো। মন্দিরের পিছন দিকে একটা এরকম সিঁড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন লোহার সিঁড়ি। এই সিঁড়ি করে আপনি একদম মন্দিরের টপে পৌঁছে যেতে পারবেন। মন্দিরে প্রবেশের শুরুতে ডান দিকে একটা ট্যাপের ব্যবস্থা আছে, তো আপনারা চাইলে এখানে হাত এবং পাও ধুয়ে ভিতরে প্রবেশ করতে পারেন। তো চলুন এবার একটু ভিতরে প্রবেশ করি। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে আপনি সবার প্রথমে বাঁ দিকে একটা রুম দেখতে পাবেন, আর এদিকে 3টে রুম দেখতে পাবেন। রুমগুলোতে এখন রেনোভেশনের কাজ চলছে। বাঁ দিকে একটি সিঁড়ি পড়বে, এই সিঁড়ি দিয়েই আপনাকে যেতে হবে মূল মন্দিরে। তো চলুন যাওয়া যাক। হলো সিঁড়ি, আর পুরো মন্দির চত্বর কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এরকম বাঁধানো রয়েছে। আর এই প্রবেশ করে গেলাম মূল মন্দিরে। এটি হলো মূল গর্ভগৃহ। গর্ভগৃহ কিন্তু মুখ করে আছে মা গঙ্গার দিকে। আর এই দেখুন বিশাল বড় নাট মন্দির, আর এই হলো গর্ভগৃহের মূল দুয়ার। একটা কথা আমি বলে দিই, এই যে গর্ভগৃহের সামনের অংশটা অমায়িক সুন্দর, অমায়িক সুন্দর, পুরোটাই কিন্তু কাঠের কাজ। এটা কিন্তু কাঠের কাজ, ঠিক আছে? কাঠের উপর কি সুন্দর ডিজাইন করা হয়েছে একবার দেখুন, পুরোটা এরকম হলুদ বর্ণের। আর গর্ভগৃহের যে মেন দুয়ার সেটিও কিন্তু কাঠের, আর কাঠের উপর খুব সুন্দর নকশা করা আছে। দারুণ লাগছে বিষয়টা দেখতে। এই দেখুন, ভক্তদের যাতে এখানে বসে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য এরকম ফ্যানের ব্যবস্থা আছে, অসংখ্য এরকম ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এদিকে কটা চেয়ার টেবিল রাখা রয়েছে। আরও একটা জিনিস দেখিয়ে দিই, এই মন্দিরে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, যেটা খুবই ভালো লাগলো। আসলে যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তারা কিন্তু মন্দিরে যান, আর দোতলা বা তিনতলায় মন্দির হলে তাদের সিঁড়ি বেয়ে উঠতে খুবই কষ্ট হয়। তো তাদের কথা মাথায় রেখে এখানে লিফটের ব্যবস্থা করা হয়েছে। যতক্ষণ না এই মন্দিরের দুয়ার খুলছে, মানে গর্ভগৃহের দুয়ার খুলছে, ততক্ষণ চলুন মন্দিরের যিনি কর্তৃপক্ষ বা পূজারীরা আছেন তাদের মুখ দিয়ে এই মন্দির সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের দিয়ে দিই। দিলীপ কুমার দাস। এটি উদ্বোধন হয়েছে 30শে এপ্রিল। মন্দিরটি হঠাৎই তৈরি হয়েছে। আমার বাবা মায়ের খুবই ইচ্ছা ছিল, এবং বিশেষ করে আমাদের যিনি স্বয়ং মানে যিনি ভগবানের শক্তিতে যিনি, অর্থাৎ শক্তাবেশ অবতার যাকে বলা হয়, গ্রন্থের মাধ্যমে ভগবান কি হয়, নিজে সাক্ষাৎ অবতীর্ণ হন, কখনো আবির্ভাব হন তার কারো মধ্যে থেকে, অর্থাৎ শক্তি প্রদান করে তার কাজটা সেই ভক্তকে দিয়ে করায়। তাই এখানে শ্রী শ্রী মা এবং দাদা এরকম দুটি অপূর্ব অলৌকিক দুটি বস্তু আছেন, যিনি 30 ধামে বাংলাদেশে তাদের অবস্থান ছিল। ভাতৃত্ব, শ্রী শ্রী মহাপ্রভুর যে মাতৃত্ব, এটা বিশ্ব মাতৃত্বের জয়গাও, বিশ্ব ভাতৃত্বের জয়গাও শ্রী শ্রী দাদা এটি আমাদের দেখিয়ে গেছে। অর্থাৎ মহাপ্রভুর যে কাজটি শেষ পর্যন্ত নরোত্তম ঠাকুর নদিয়া যুগল ভজন, সেই প্রথম উনি করে গেছেন। নরহরি ঠাকুরের আপনার নদিয়া যুগল ভজন আছে, সেখানেও গৌর বিষ্ণুপ্রিয়ার মূর্তি আছে। এই উনি এসছেন 1860 সালে, শ্রী শ্রী দাদার আবির্ভাব, এবং উনি চলে গেছেন 1923-এ চলে গেছেন। কিন্তু উনি এই গৌর বিষ্ণুপ্রিয়া নদিয়া যুগল ভজনটি আমাদের দিয়ে গেছেন, এবং নিষ্ঠা সহকারে এইখানে সেবা পুজো আদি হয়।
সকালবেলা 5:30টার সময় মঙ্গল আরতি, 5:30 থেকে 6টার মধ্যে মঙ্গল আরতি হয়, তারপরে আবার সেবা হয়, তারপরে আবার বাল্যভোগ হয়, পরে আবার দুপুর 12টার সময় আবার 12:30 নাগাদ আবার ভোগ লাগানো হয়। হ্যাঁ, কখনো কখনো প্রতিবেশীরাও অনেকে আসেন। হ্যাঁ, 80 টাকা করে নেওয়া হয় বর্তমানে। এবং আমাদের অন্নই হয়, অন্নই হয়। খিচুড়িটা জেনারেলি যখন উৎসবাদি হয়, প্রচুর ভক্ত সমাগম হয়, তখন খিচুড়িটা করি। মহাপ্রভুর ভোগ অন্নের দ্বারাই, বিভিন্ন সবজির দ্বারা, পায়েস, মিষ্টান্ন, ফল এই দিয়েই মহাপ্রভুর ভোগ হয়। তারপরে আবার বিকেল 4টেই বাজলো, এখন দেখুন এই সময় আবার 4টের সময় আবার তোলা। হ্যাঁ হ্যাঁ, 12টা পর্যন্ত খোলা থাকে। আর এই 4টের সময় আবার জাগাতে হবে। তারপরে আবার 5:30 দিয়ে আমাদের ভাগবত চৈতন্য চরিতামৃত আলোচনা হয়। আবার সন্ধ্যা আরতি হবে 6টা 6:30টার পর। আবার তারপরে আবার আরতি আছে, তখনও ভোগ রাগ হয়। হ্যাঁ, শেষ প্রশ্ন, এটা দূর থেকে যদি কোনো ভক্ত আসে তাহলে কি মন্দিরে থাকার ব্যবস্থা আছে? মন্দিরে থাকার ব্যবস্থাটা এখন আমরা করিনি। আমাদের শ্রী শ্রী মা দাদার গণ যারা আছেন, অর্থাৎ প্রভু প্রিয়া যে নদিয়া যুগল ভজন যারা করেন, তারা এসে কীর্তনাদি হয়। এই তো, জয় গৌর বিষ্ণুপ্রিয়া, জয় শ্রীমা, জয় শ্রী দাদা। আচ্ছা, গর্ভগৃহের দুয়ার কিন্তু খুলে দেওয়া হয়েছে, আর আপনাদের সামনেই আছেন অপূর্ব সুন্দর বিগ্রহ যুগল। দেখুন কি সুন্দর একটা বেদিতে প্রভু বিরাজমান, আর উপরের দিকে খুব সুন্দর একটা মিষ্টির আলোর একটা ঝাড়বাতি রয়েছে। আচ্ছা, উপরের এই যে কাজটি দেখতে পাচ্ছেন গর্ভগৃহের, এটি কিন্তু সম্পূর্ণ ফাইবারের তৈরি। কি সুন্দর নিখুঁত কাজ, একবার দেখুন। উপরে যে গোলাকার অংশটি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন মূর্তি গড়া হয়েছে, মাঝখান দিয়ে ঝোলানো হয়েছে একটা ঝাড়বাতি। শুধু উপরের অংশই নয়, উপরের দিকে এই যে সাইডের দেওয়ালের অংশ, এখানেও কিন্তু ফাইবারের কাজ রয়েছে, দেখতে অপূর্ব লাগছে। তো চলুন এবার আসি বিগ্রহের দিকে। অসম্ভব সুন্দর অনবদ্য একটি বেদিতে প্রভু বিরাজমান। এপাশে আছেন গৌরাঙ্গ মহাপ্রভু, আর এপাশে আছেন দেবী বিষ্ণুপ্রিয়া। অপূর্ব সুন্দর লাগছে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে ষোড়শ শতকে শ্রীমন্ত সনাতন মিশ্রের ঘরে দেবী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব ঘটে। সনাতন মিশ্রের বাড়ি টোল থাকার দরুন নানান শাস্ত্র শিক্ষা কুমারী বিষ্ণুপ্রিয়া দেবী শুনে শুনে বড় হন এবং শাস্ত্র জ্ঞান সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ করেন। পরবর্তী সময়ে নবদ্বীপে শ্রী শ্রী নিমাই পণ্ডিত অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে তার বিবাহ সম্পন্ন হয়। প্রথম স্ত্রীর সর্পদংশনে দরুন দেহ রাখেন। বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী। শ্রী চৈতন্য মহাপ্রভুর গৃহত্যাগে বিষ্ণুপ্রিয়া দেবী খুবই কষ্ট পেয়েছিলেন। বিরহ যন্ত্রণায় তিনি বাকি জীবন উৎসর্গ করেন ঈশ্বরের সেবার জন্য। তিনি পণ্ডিত ও জ্ঞানী মহিলা ছিলেন। শেষ জীবনে স্বামীর সাথে দেখা করার সুযোগ হয়েছিল তার। সন্ন্যাস নেওয়ার পর মহাপ্রভু একবারই তার মাকে দেখতে আসেন। তখন বিষ্ণুপ্রিয়া দেবী একটু প্রদীপ দেখাবার সুযোগ পেয়েছিলেন। স্বামীকে প্রণাম করার পর তিনি তাকিয়ে দেখেন মহাপ্রভু সেখানে আর নেই, শুধু রয়ে গেছে তার খড়ম। ইতিহাসে সম্ভবত তিনি একমাত্র নারী যিনি পরবর্তী সমগ্র জীবনে শুধু স্বামীর খড়ম পুজো করেই কাটিয়ে দিয়েছিলেন। স্বামীর প্রতি তার অগাধ ভালোবাসা তাকে মহীয়সী বানিয়েছে। তাই তো সকল হিন্দু নারীগণের কাছে এক উজ্জ্বল আদর্শ হিসাবে তিনি বিবেচিত হন। আরও একটা কথা জানিয়ে দিই, আপনারা যদি ছাদে না যান তাহলে দোতলায় যেখানে মন্দির আছে সেখান থেকেও এই মা গঙ্গাকে দর্শন করতে পারবেন। দেখুন কি সুন্দর লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে যে সূর্য অস্ত যাচ্ছে সেই সময়টায় আমি আছি। আজকে একটু মেঘলা আছে বলে ভালো করে দেখা যাচ্ছে না, দারুণ লাগছে কিন্তু। দেখুন, এই হলো মূল গর্ভগৃহ, আর গর্ভগৃহের চারিপাশ দিয়ে একটা ছোট এরকম প্যাসেজ আছে যেখান দিয়ে ভক্তরা পরিক্রম করতে পারবেন। এই দেখুন, এই যে ছোট এরকম একটা প্যাসেজ আছে 3 ফুটের। তো ভক্তরা এখানে আসলে এই গর্ভগৃহকে ঘিরে পরিক্রমা করতে পারবেন। মূল মন্দিরের ঠিক পিছনে এখানে রয়েছে আরও একটা সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমি যাব ছাদে, আর ছাদ থেকে কিন্তু
গঙ্গা খুব ভালোভাবে দর্শন করা যাবে। ঠিক আছে, চলুন সামনের দিকে যাওয়া যাক। তো এই যে উপর চলে আসলাম, এপাশেও কিন্তু একটা ঘর রয়েছে, এটা হচ্ছে স্টোর রুম, আর এপাশে রয়েছে কার্যালয়। তারপরে আরও একটি সিঁড়ি রয়েছে। চলুন, এই যে চলে এসছি, এই হলো দরজা। তো এই চলে আসলাম ছাদে। ওফ, কি বলবো, দারুণ ভিউ এখান থেকে, দারুণ ভিউ। দেখুন, একবার সামনের থেকে আপনাদের গিয়ে দেখাচ্ছি। এই দেখুন, মারাত্মক ভিউ, মারাত্মক ভিউ। পুরো মা গঙ্গা, মানে এত সুন্দরভাবে মা গঙ্গাকে কোনো দিনও উপভোগ করিনি। এই মন্দিরে এসে যেভাবে আমি উপভোগ করছি। আমার পিছনেই রয়েছে মূল মন্দিরের চূড়া, আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে মা গঙ্গা। দেখুন, কোনটা বলছিলাম, ছাদ থেকে এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে চলে যাবেন একদম মন্দিরের নিচে। এই দেখুন, আর দুপাশে দুটি এরকম চূড়া করা হয়েছে। আর এই হলো মন্দিরের মূল স্তম্ভ, এর নিচেই আছে মেন গর্ভগৃহ। আর এই যে চূড়াটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সম্পূর্ণ কলিঙ্গ স্থাপত্য শৈলীতে তৈরি, ঠিক যেমনটা আমরা দেখি পুরীর জগন্নাথ মন্দিরে। দেখুন, বিশাল বড় একটা চূড়া, আর এটি কিন্তু ওয়াটার ট্যাঙ্ক। আর এপাশে এরকম একটা সিঁড়ি করা হয়েছে। এখানে জানি না পরবর্তীকালে কি করা হবে, কিছু একটা করা হবে এখানে হয়তো। এই দেখুন, আর এখান থেকে কিন্তু এই চূড়াটা আরও বেশি সুন্দর লাগছে। মন্দিরের চূড়ায় দেখতে পাচ্ছেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো এরকম নীলাচক্র তৈরি করা হয়েছে, আর তার ঠিক পিছনে রয়েছে ধ্বজা। তো ঘড়ি কাটায় এখন বাজে বিকেল 5:30, আর দেখতে পাচ্ছেন ভগবত পাঠ হচ্ছে। তো আস্তে আস্তে ভক্তদের সংখ্যাও কিন্তু বাড়বে। সঙ্গে কি হলো না, শরীরের মধ্যে সমস্ত সাত্বিক ভাব, অশ্রু, কম্প, শীত, বৈবর্ত, বিভিন্ন সাত্বিক ভাবে উদয়। এই পর্যন্ত গতকাল আমরা আলোচনা করেছি। আচ্ছা, তো এই ছিল গঙ্গার পাড়ে অবস্থিত নবনির্মিত এই শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।